প্রত্যেক দিনের মতো আজও অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। তারপর যে সমস্ত কাজকর্ম থাকে আমার সমস্তটাই সেরে নিয়েছি। তো তারপর এইদিকে তোমাদের একটু ঘড়ির দিকে চোখ বুলিয়ে দিচ্ছি এখন কটা বাজে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। একদম সকাল থেকে ব্লগটা শুরু না করলে কোথা থেকে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারি না। তো এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটা আমি অনলাইন থেকে নিয়েছি ঘর সাজানোর জন্য। তোমাদের অন্য একটা ব্লগে দেখিয়ে দেব এর মধ্যে কি আছে। আজ সকাল ৬টার মধ্যেই আমার ঠাকুর পুজো হয়ে গেছে। তো তারপর এদিকে আমি একটু রুমে এসেছি, আমার কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কি কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। প্রত্যেকদিন যেহেতু আমাদের বাড়িতে একঘেয়েমি রুটি বানাতে হয়, রুটির সঙ্গে প্রত্যেকদিন কি যে রান্না করব সেটাই বুঝে উঠতে পারি না। কোনোদিন অমলেট করি, কোনোদিন একটু ভাজাভুজি করি, কোনোদিন নিরামিষ রান্না করি, আবার কোনোদিন ডাল রান্না করি। সপ্তাহে ৭টা দিন ৭ রকমের খাবার তো করতেই হয়। এদিকে আমার বরের জন্য ছোলা সিদ্ধ করে নিয়েছি। তোমাদেরকে একটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি। আজ থেকে আমার মেয়ের মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়েকে সকালবেলায় কি খাওয়াবো সেটাই বুঝে উঠতে পারছি না। এই মনে করছি একটু ভাত রান্না করব, না কর্নফ্লেক্স খাওয়াবো, না কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। জীবনের প্রথম অভিজ্ঞতা বলতে পারো। তো সেই জন্য একটু হিমশিম খাচ্ছি। তো অনেক ভাবার পরে ভাবলাম যে ড্রাই ফ্রুটস ভেজানো রয়েছে, তাহলে মেয়ের জন্য একটু স্মুদি তৈরি করে দিই, ওটসের স্মুদি। সেই জন্যই আমি সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। এখানে ৩টে আলমন্ডের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর ২টো কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর এখানে ওটস রয়েছে, ওটসটা আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, হালকা কোনো রকম একটু। তো এদিকে একটা কলা আমি এখন কেটে নিচ্ছি, আর এদিকে কাউ মিল্ক অনেকক্ষণ আগেই আমি ফুটিয়ে রেখেছি, তবে একটু গরম রয়েছে। তো সকালবেলায় এত সকালবেলায় কি বা খাওয়াবো? আর বেশি ভারী খাবার খাওয়ানোও যায় না, আর এত সকালবেলায় আমাদেরও খেতে ইচ্ছা করে না। তো আমার মেয়ে আবার কি বা খাবে? তো সেই জন্য ভাবলাম যে একটু স্মুদি তৈরি করে দিই, তাহলে এটাই খাবে। যাই হোক, আমার আলাদা কোনো ব্লেন্ডার নেই, সেই জন্য আমি এটাতেই করে থাকি। মসলা সমস্ত কিছু এটাতেই করে থাকি। ভেবেছি যে হাতে পয়সা আসলেই, মানে টাকা পয়সা আসলেই একটা ব্লেন্ডার কিনবো, বিশেষ করে আমার মেয়ের জন্য খাবার তৈরির জন্য। তো এদিকে দেখো স্মুদি আমি ভালো করে একটু পেস্ট করে নিয়েছি। তো এদিকে এর মধ্যে আমি কাউ মিল্ক অ্যাড করে দিয়েছি। যাই হোক, আমার মেয়ের খাবারটা তৈরি হয়ে গেছে। তো তারপর এখন প্রথমেই আমি রেডি হয়ে নিচ্ছি। তার একটা কারণ আছে। আমার মেয়েকে ঘুম থেকে তুলতে হবে, তারপর ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম আমি আগে রেডি হয়ে নিই, তারপর মেয়েকে ঝটপট করে এই কাজগুলো করাবো। তো যাই হোক, আমার মেয়েকে তো প্রথমে একটু ডেকেছি যে মাম্মাম ঘুম থেকে ওঠো, একদম উঠতে চাইছে না। সেই সঙ্গে এত পরিমাণে কান্নাকাটি করছে, ওর কান্না দেখে আমারই কষ্ট লাগছে। এত সকালবেলায় আদিশ্রী কোনোদিন ঘুম থেকে ওঠেনি, আজ প্রথম ও ঘুম থেকে উঠলো। তবে রাগ করে এক কোনায় বসে রয়েছে। তো ওকে এতবার করে ডাকছি মাম্মাম এসো, কিন্তু না, আসবেই না। জানি না কদিন মর্নিং স্কুল হবে, আবার উপরন্তু এতটা পরিমাণে গরম, গরমের কথা কি বা বলবো। আমরা তো সারাদিন ঘরের মধ্যেই থাকি, কিন্তু এতটা পরিমাণে গরম, সেই সঙ্গে ঘেমে নিয়ে তো একদম অস্থির হয়ে যাই। আর বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যায়, ওদের কতটা কষ্ট হয় কি জানি, ওরাই জানে। তো আমার মেয়ে তো সেইভাবে বলতেও পারে না। তো এদিকে দেখো আদিশ্রীকে আমি কতবার করে ডাকছি মাম্মাম এসো, তো কতবার করে বোঝাচ্ছি, কিন্তু আসতেই চাইছে না। দেখো ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা মুখটা গম্ভীর করে রয়েছে। ওর বাপি তো এই রুমে নেই, ও পাশের রুমে গিয়ে শুয়ে পড়েছে শুধু এই ডাকাডাকির কারণে। ও আমাকে বলছে যে এত সকালে স্কুল, মামামের ঘুম হয় না, কান্নাকাটি করছে, ভালো লাগছে না। আর আমি তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করার পর থেকেই ভোর ৫টার সময় ঘুম থেকে উঠে পড়ি, কোনো কোনো দিন ৪:৩০-র সময় ঘুম থেকে উঠে পড়ি। জানি কাজগুলো আগে আগে করতে হবে, তো দেরি হয়ে গেলে তাহলে আমারই লস হবে। আমি কাজ করে উঠতেই পারবো না, বিশেষ করে আমার মেয়েকে নিয়ে আমি একদমই পারি না। ওর অনেকটা সময় লাগে খেতে, আর ও যদি তাড়াতাড়ি খেয়ে নিত তাহলে আমি অনেক কাজই করতে পারতাম। তো এদিকে এখন আমাকে একটু আবদার করলো, মা আমি গাছের জল দেবো। তোর মনটা ভালো রাখার জন্য বললাম দাও। আদিশ্রী ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করেছে, সেই জন্য আমি ওর ব্রাশ সমস্ত কিছু এখানে নিয়ে এসেছি। ভেবেছি এখান থেকে একদম রেডি করিয়েই নিচে নিয়ে যাব। আর আদিশ্রীকে স্নান করে পাঠাবো না, ওর সকাল ৮টা থেকে ক্লাস। তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে এসেই স্নান করবে, এত সকালে কে বা স্নান করায়। তো এদিকে মেয়ের হাতে এখন ব্রাশ দিয়ে দিয়েছি। তো এখনো ব্রাশ করছে, দেখো বেসিনের সামনে দাঁড়িয়ে। আদিশ্রী তো এখন ব্রাশ করতে পারে। আদিশ্রী এখন ব্রাশ করছে, আর এখন আমি নিচে গিয়ে ওর খাবার নিয়ে আসবো আর রান্নাঘরে বসিয়েই খাইয়ে দেবো।
তো এদিকে আদিশ্রীর ব্রাশ হয়ে গেছে, তো নিজের মতো করে এখন চোখ মুখ ধুচ্ছে। তো আমি ভেবেছি যে আমি একটু ভালো করে ওর চোখ মুখটা পরিষ্কার করে দেব। তো এদিকে এখন ওকে আবার খাওয়াতেও হবে, কতটা টাইম লাগাবে কে জানে। তো সেটাই মনে মনে ভাবছি, আবার রেডি করাতে তো 10 মিনিট লেগেই যায়। তো এদিকে আমাকে একটু দাঁত দেখাচ্ছে, মা দেখো কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখাচ্ছে। তো এদিকে মেয়েকে এখন খাওয়াতে নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে। তো দেখা যাক খাই কিনা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর স্মুদিটা এতটা সুন্দর হয়েছে কি বলবো, আমরাও সকালবেলায় এই খাবারটা খেতে পারি। এই প্রচন্ড গরমের জন্য আমার ঠান্ডা সর্দি লেগেছে, সেই সঙ্গে এতটা পরিমাণে শরীর অসুস্থ লাগছে কি বলবো, শরীর একদম ম্যাচ ম্যাচ করছে, কোনো কিছুই তো ভালো আমার লাগছে না। মামাম সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো এদিকে মামামের খাবারটাও রেডি করে নিয়েছি অনেকক্ষণ আগেই। তো স্মুদি তৈরি করেছি ওটসের। তো এই যে দেখো খাবারটা। আর এদিকে আদিশ্রী, আদিশ্রী খাবে তুমি এখন? আজ থেকে তোমার মর্নিং স্কুল মা। মাম্মা চলো খাইয়ে দিই। মেয়েকে খাওয়াতে যাওয়ার আগেই এতবার করে ঠাকুরকে ডাকি যে ঠাকুর একটু যেন তাড়াতাড়ি খেয়ে নেয়। তো এদিকে স্মুদিটা বেশ ভালোই খেয়ে নিয়েছে। তো তারপর এদিকে মেয়েকে রেডি করাতে নিয়ে চলে এসেছি। তো মুখে ক্রিম অ্যাপ্লাই করে দিচ্ছি, তবে এত গরমে ক্রিম না দিলেও চলে। ভেবেছি একটু হেয়ার অয়েল দিয়ে দেবো, চুলটা কেমন উস্কো খুস্কো রয়েছে, যেহেতু স্নান করায়নি সেই জন্য চুলগুলো কেমন একটু রয়েছে, ঘুম থেকে উঠেছে তো, তো সেই জন্য একটু তেল দিয়ে দিয়েছি। তো এদিকে এখন চুলটা বেঁধে দিচ্ছি, বেঁধে না দিলে তো হবেই না, এত গরমে কষ্ট পাবে। তো এদিকে মেয়েকে প্রায় রেডি করানো হয়ে গেছে, তো ওকে আমি স্কুলে দিতে যাব। তোর বাপি কদিন গিয়েছিল, কদিন 6-7 দিন মতো গিয়েছিল, এখন আর যায় না, এখন আমাকেই নিয়ে যেতে হবে। আজ থেকে আদিশ্রীর মর্নিং স্কুল শুরু হয়ে গেছে। তো সকাল 8টা থেকে ক্লাস, আর এখন সকাল 7:30 বাজেনি। দেখো রেডি করানো হয়ে গেছে মেয়েকে। তো এখন ওকে নিয়ে যাব স্কুলে। তো বাড়িতে এসেই তারপর রান্নাবান্নাটা সেরে নেব। মাম্মা গুড মর্নিং। চলো তুমি স্কুলে যাবে? চলো মা, চলো। ঘড়িতে সময় হয়েছে সকাল 7টা 22, ঘড়ির কাঁটা আর বসে থাকে না, ঘড়ির কাঁটা ঠিক ঘুরতেই থাকে। তো এদিকে মেয়েকে নিয়ে এখন ছুটলাম স্কুলের পথে। তো মেয়েকে দিয়ে এসেই তারপর ঘরে যে সমস্ত কাজ আছে সেইগুলো করব, টুকটাক কাজকর্ম। তো এদিকে আমার মেয়ে দেখো কত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এদিকে আদিশ্রীকে অনেক গল্প করতে করতে যাই, জানো তো এখন আদিশ্রী বেশ অনেক কিছু শিখে গেছে, তোমাদের একটা ভিডিওতে শোনাবো। আদিশ্রীর নাম বলতে পারে, ওর বাপির নাম বলতে পারে, ওদের বাড়ি কোথায় বলতে পারে, তারপর দেশের নাম। তো এই সমস্ত পারে মোটামুটি, ভেবেছি তোমাদের একদিন শোনাবো। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছিল গতকালকে রাত্রেবেলায়, আর ঘাসগুলো কি দারুণ লাগছে, গাছপালাগুলো একদম সবুজ হয়ে গেছে। তো এদিকে মেয়ের স্কুলের সামনে চলে এসেছি, রাস্তাঘাট একদমই ফাঁকা এখনো পর্যন্ত, তেমন গাড়ি ঘোড়া দেখাই যাচ্ছে না। তো একজন মাকে দেখতে পেলাম, তো বাচ্চাকে সবেমাত্র স্কুলের মধ্যে দিয়েছে। আর এদিকে আমার মেয়েকে স্কুলে রেখেই আমি এখন যাব বাড়ির দিকে। অনেক বাচ্চাদের মায়েদের দেখি এখানে বসে থাকে, অনেক গল্প আড্ডা করে, কিন্তু আমি কোনোদিন থাকিনি। আমি হয়তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করার পরে 2 দিন মাত্র ছিলাম, তাতেই আমার অধৈর্য, তাতেই আমার ভালো লাগে না একদমই। তো আমি বাড়িতে চলে আসি। তো আমার একদমই বসে থাকা চলে না, আর অস্বস্তি লাগে, সেই জন্যই আমি থাকতে পারি না। এই সকালবেলায় রোদ্দুর উঠেছে, তাতেই এতটা পরিমাণে গরম কি বলবো। আর আজকে আমি ছাতা আনতে একদমই ভুলে গেছি। তো ছাতা আনিনি, মনে হচ্ছে যে আমি এই মাঠটা পার করতে পারবো, তো এতটা পরিমাণে গরম। তো এদিকে আমি ফলগুলো নিয়ে এসেছি দোতলার রান্নাঘরে, বরমশাই ফলগুলো নিয়ে এসেছে। তো ভাবলাম প্লাস্টিক থেকে বের করে এই ঝুড়িতে রেখে দিই। তো এগুলো হচ্ছে আমার জন্য, আদিশ্রীর জন্য। আদিশ্রী তো আপেল খেতে একদমই চায় না, আপেলগুলো আমার জন্য নিয়ে এসেছে, আর মৌসম্বিগুলো আমার মেয়ের জন্য। তবে এই আপেলগুলো বেশ ভালো, খুব ভালো। তবে আমার মেয়েকে এতদিন ধরে এত মৌসম্বি লেবু খাইয়েছি, তার মধ্যে মনে হলো যে এই মৌসুম্বি লেবুগুলোই সবথেকে সেরা। এখন বলতে পারো এই লেবুগুলো সেরা কেন? এই লেবুগুলো সেরা তার কারণ হচ্ছে এতটা পরিমাণে রস, সেই সঙ্গে এতটা মিষ্টি, সেই জন্য আমি সেরা বললাম। আমি 2টো খেয়েছিলাম আর আমার মেয়েকে 4টে খাইয়েছি 2 দিন ধরে, সেই জন্য বললাম সেরা।
খুবই ভালো। তো এদিকে এই বাসন-কোসনগুলো এখন আমি মেজে ধুয়ে নিচ্ছি। আমার মেয়েকে স্মুদি খাইয়েছিলাম, তো ধোয়া হয়েছিল না। আমি এইভাবেই রেখে গিয়েছিলাম। সকালের দিকে খুবই তাড়া ছিল। তো এখন আমি ফ্রি আছি। সেইজন্য ভাবলাম যে বাসন-কোসনগুলো ধুয়ে একবারে এখানে উপুড় করে রেখে দেব। তো বাড়িতে এসেছি এমন সময় মাসি কিছুক্ষণ বাদে আমাকে এসে বলল যে, "চলো বাজারে চলো।" আমি বললাম, "না, এখন আর বাজারে যাব না। আমি সবেমাত্র আসলাম আর আমার খুব কষ্ট হয়ে গেছে। আমি আর এখন যাব না।" তো মাসি বলল, "তোমাকে যেতেই হবে।" তো আমি বললাম, "কি জন্য?" তো মাসি বলল যে, "বিয়েবাড়িতে যাব কালকে, তো তার জন্য শাড়ি কিনবো। তো আমাদের বাড়িতেও নিমন্ত্রণ আছে, আমরাও যাব।" তো মাসি আমাকে অনেক বলল। আমি অনেক বারণ করেছি, "আমি যাব না মাসি।" তো তবুও মাসি আমাকে জোর করে নিয়ে এসেছে। তো তারপর আসলাম এদিকে শাড়ি দেখতে। তো এদিকে এই শাড়িগুলো দেখছিলাম। মাসি বলল কি, ৳১,০০০ র মধ্যেই শাড়ি দেখবে। তো এই শাড়িগুলো ৳১,০০০ র মধ্যেই বেশ মোটামুটি ভালোই লাগছিল। ব্লু কালারেরটাও খুব ভালো লাগছে দেখতে। তো এদিকে দেখো শাড়িগুলো বেশ ভালো। তো এই শাড়িটাও বেশ ভালো। নতুন বউকে দেবে তো মাসি বলল একটু লালের মধ্যে যদি হয় তাহলে খুব ভালো হয়। তো বললাম কি, তাহলে লালের মধ্যেই দেখান। তো এদিকে এই শাড়িটা দেখে মাসির খুব পছন্দ হয়েছে। সেই সঙ্গে আমারও ভালো লেগেছে। আর ছোট, ছোট বুটির কাজ করা রয়েছে সেইজন্য আমার পছন্দ হয়েছে। আর এদিকে মাসি দেখো, মাসিকে তোমাদের একটু দেখাচ্ছি। আর এই দোকানে আমরা প্রায়ই এসে থাকি, প্রায়ই আসি। পুজোর সময় কেনাকাটা করতে, তারপর আমার নাইটি, 2 পিস, 3 পিস, তো যে ধরনের ড্রেস হোক না কেন এই দোকানেই আমি কেনাকাটা করতে আসি। এখানে সব মেয়েদের কালেকশন, খুব সুন্দর, সুন্দর কালেকশন পাওয়া যায় ময়না বুটিকে। তো যাই হোক এই শাড়িটা দেখে মাসিমণিরও খুব পছন্দ হয়েছে, সেই সঙ্গে আমারও খুব ভালো লেগেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি চারপাশটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এসো নোহাটায়। তো এখানে খুব ভালো, ভালো কালেকশন আছে। খুব ভালো, ভালো জিনিস পাওয়া যায়। বিশেষ করে চুড়িদার, কুর্তি, নাইটি এগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমি অনেক নিয়েছি আর আমার বিয়ে যখন থেকেই হয়েছে তারপর থেকেই কেনাকাটা করতে হলে আমি বেশিরভাগ এখান থেকেই কেনাকাটা করে থাকি। যাই হোক এই দোকানে এসে আমার একটা শাড়ি পছন্দ হয়েছে। সেই শাড়িটা হচ্ছে এই যে দেখো আমার হাতে রয়েছে। এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল আমার। তো দামটা একটু বেশি ছিল, হয়তো ৳৮০০-৯০০ র উপরে দাম ছিল। তবে খুবই সুন্দর দেখতে। এই টাইপের শাড়িগুলো আমি খুব পছন্দ করি। একটু হালকা পাতলা আর একটু সোবারের মধ্যে দেখতে আমি খুবই পছন্দ করি। তো যাই হোক শাড়িটা পছন্দ হয়ে গেছে। এখন মাসি বিল মিটিয়ে নিলেই তারপর আমরা যাব বাড়ির দিকে। তো ভেবেছি যখন বাজারে এসেছি তাহলে একটা কাজ মিটিয়ে নিয়ে তারপর যাব। একটু স্টেশনারি দোকানে যাব, একটু শাখার দোকানে যাব। তো সেটাই মনে, মনে ভেবেছি। তো যাই হোক মাসিমণি এদিকে বিলটা মিটিয়ে দিয়েছে। তারপর মাসিকে বললাম, "চলো আমরা একটু শাখার দোকানে যাব।" তো এদিকে শাখার দোকানে চলে এসেছি। আর দেখছিলাম একটু ডিজাইন শাখা। তো এই শাখাগুলোও দেখছিলাম। আর একটা শাখা ফোনে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি একটা ডিজাইন। তো আমি এই দোকানের যে ভাই ছিল সেই ভাইকে বললাম যে, "এই টাইপের বানিয়ে দিতে পারবে?" তো অর্ডার নিয়ে বানিয়ে দেয়। তো ভাইটা আমাকে বলল যে ১ সপ্তাহ আগে আমাকে অর্ডারটা দিয়ে যাবে, আমি বানিয়ে দেব। তো আমি বললাম, "ঠিক আছে তাহলে বানিয়ে দিও।" তো আমি টাকা দিয়ে যাব। তো এদিকে দেখো চলে এসেছি একটা স্টেশনারি দোকানে। আর এখানে এসে দেখলাম অনেক ধরনের জিনিস। তো বিশেষ করে আমার এই ফটো ফ্রেমগুলো পছন্দ হচ্ছিল ওপরের ঘরের জন্য। তো দাম জিজ্ঞাসা করছিলাম, বলল ৳১২০০ করে, একটু বড় টাইপের যেগুলো। আর এদিকে আমরা কেনাকাটা করে চলে এসেছি। এই ক্লিপগুলো মেয়ের জন্য নিয়েছি। ছোট, ছোট ক্লিপ। মেয়ের চুল যেহেতু একটু বড় হয়েছে মেয়ের চুলে দেওয়া যাবে। আর আমার জন্য একটা ক্লিপ নিয়ে এসেছি। তো ক্লিপ কিনি জানো তো, কিন্তু হারিয়ে যায়, ভেঙে যায়, খুঁজে পাই না মাঝে মধ্যে, সেইজন্য নিয়ে আসলাম। আর এই ক্লিপটা মেয়ের জন্য নিয়ে এসেছি। একটা পুঁথি উঠে গেছে। তো দোকান থেকে ঠিকঠাকই নিয়ে এসেছিলাম, দেখলাম উঠে গেছে। বাজার বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে এসেছি। বাড়িতে এসেই আবার আমার মেয়েকে স্কুলে আনতে গেছি। তো বাড়িতে আসার পথে মামীদের সঙ্গে দেখা হয়ে গেছে। এটা হচ্ছে আমার মামীর শাশুড়ি মা আর এদিকে হচ্ছে আমার ননদ। তো যাই হোক মাম্মাম সোনা ওর পিসিমণির কোলে উঠেছে। তো আমরা বলছিলাম যে এতদিন পরে তোমাদেরকে দেখলাম, প্রায় ১ বছর হয়ে গেছে এদের সঙ্গে দেখা হয় না। অনেকদিন হয়েছে। তো বললাম আমাদের বাড়িতেও যাস না, তো একদিন আসিস। তো আমাদের পাশেই থাকে, মানে পাশের পাড়াতেই থাকে। তো ওরা অনেকদিন বাড়িতে ছিল না, অন্য জায়গায় থাকতো। তো এই রিসেন্ট বাড়িতে এসেছে। সেইজন্য বলছিলাম যে চলো একটা জায়গায় ঘুরতে যাই একসঙ্গে। তো বলল কি, যাবো তাহলে কিছুদিন বাদেই যাবো, সেটা বলছিল। আর এখন ওরা একটা জায়গায় যাচ্ছে সেজন্য একটু ব্যস্ত ছিল। আর এদিকে প্রচণ্ড রোদ্দুর, মেয়েকে নিয়ে বাড়িতেও যেতে হবে। আর ভালো লাগছে না এত রৌদ্রের মধ্যে। 10:30 বাজে, তাতেই এত রোদ্দুর, দাঁড়ানোই যাচ্ছে না।
এদিকে দেখো আদিশ্রী দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে। এত বলছি একটু আস্তে হাঁটো, কিন্তু কে কার কথা শোনে। বাড়ি দেখতে পেয়েছে, এখন দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছে। বাড়িতে গিয়ে ওকে আবার ফ্রেশ করাতে হবে, বেশ খানিকক্ষণ একটু ফ্যানের নিচে রাখতে হবে, গাটা ঠান্ডা হবে, তারপর ওকে আমি একটু কিছু খাইয়ে দেবো। তবে ওর জন্য আমি একটু ভাত রান্না করেছিলাম, একটু ফেনা টাইপের ভাত। তো ওদিকে অল্প করে ভাত নিয়েছি, একটা আলু সেদ্ধ নিয়েছি, একটু বাটার নিলাম, আর এই যে ভাত নিয়েছি, এটাই ওকে খাইয়ে দেবো। তো যাই হোক, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো তারপর এখন আমি একটু ফ্যানের নিচে এসে বসলাম। আমার এখন সারাদিন দৌড়াতে দৌড়াতেই দিন শেষ। সত্যি বলতে এই মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, সংসারের পেছনে ছোটা, সেই সঙ্গে আমার সঙ্গে নিজেকে একটু নিজে সময়ও তেমনভাবে দিতে পারি না। এখন একটু ফ্যানের নিচে বসেছি, প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, আর শরীরের মধ্যে একদমই ভালো লাগছে না। আর ঠান্ডা সর্দি লাগলে এমন শরীরের মধ্যে অস্বস্তি হয়, কি বলবো, নাক জ্বালা করে, গলা জ্বালা করে, একদমই ভালো লাগে না শরীরের মধ্যে। যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের ব্লগটি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।